আজকে প্রসঙ্গ সেকুলারিজম, খুব পরিচিত জিনিস আমাদের। সেকুলারিজম জিনিসটা কি আসলে, কেন এটা ভালো আইডিয়া না, আর এর বিকল্প কি আছে কিছু, এগুলি নিয়ে কথা বলবো আজকে। এমনি সেকুলারিজম ধারণাটা আসছে কত আগে, এরকম একটা কথা বললে নিশ্চিত থাকতে পারি আমরা। সেকুলারিজম আইডিয়াটা আসছে পরে। তারপরে এটা আবার একটা ভালো প্রসঙ্গ, কিন্তু রিপাবলিক রিপাবলিক না আসলে তো আর সেকুলারিজম ধারণাটা আসবে না। কিন্তু রিপাবলিক তখন আসে নাই, আসবার পর করছে। তখন যা কিছু পাওয়া গেছিল ওটার সাথে সেকুলারিজমের সম্পর্ক আছে বলে পরে জানতে পারছিলাম আমরা। সেই নতুন আইডিয়াটা আসার সময় হলো 1648। 1648 মানে হলো সময়টা ইউরোপের দিক থেকে তাকে বলছি। ইউরোপের 1648 মানে হলো আহ এটাকে বলে যে জার্মানি একটা শহর ছিল। আচ্ছা, 1648 আর একটা অর্থে বলে দিই আমি। 1648 হচ্ছে যখন ইংল্যান্ডে প্রথম চেষ্টা হচ্ছে একটা রিপাবলিক নিয়ে আসা। আচ্ছা, রিপাবলিক মানে হলো রিপাবলিকের আগে যত ধরনের শাসন ছিল এগুলো সবই আয়দার রাজার শাসন, নাহলে সম্রাট, বাদশা, আমি, এই জাতীয় শব্দগুলো পাবেন। আপ টু খলিফা, এই খলিফা পর্যন্ত সবগুলোকে পাবেন। এটার পরে নতুন ধরনের শাসন ব্যবস্থা যেটা, এতে রিপাবলিক। ইংল্যান্ডে তারই অ্যাটেম্প্ট হচ্ছে 1648, 1650 এরকম সময়, 1650ও বলতে পারেন। এই লোকটার নাম মনে রাখতে পারেন, ক্রমওয়েল। ক্রমওয়েলের বিপ্লব কেউ বলে ইংলিশ রেভলিউশন। জিনিসটা কি আসলে, জিনিসটা কিছুই না। এর আগে পর্যন্ত রাজতন্ত্র চলে আসতেছিল সেটা ধারাবাহিকভাবে। এই প্রথম রাজতন্ত্রের বিরুদ্ধে সেটা রিপাবলিক কায়েম করছে। রাজাকে উল্টা গিলোটিন করে শাস্তি দিয়ে মেরে ফেলে রিপাবলিক কায়েম করছে। রিপাবলিক মানে হলো এই যে এখানে এই নিচের যতগুলা শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থায় জনগণ বলে কোনো ধারণা নেই। অর্থাৎ এমন কোনো উদাহরণ নাই যেটাকে আমরা পরে রাজা বলতেছি, যে রাজা পাবলিকের কাছে এসে বলতেছে, পাবলিক চলো আমরা এখন রাজতন্ত্র কায়েম করি একটা বিপ্লবের মতো। এইভাবে কোন রাজা, সম্রাট, বাদশাহ বা খলিফা তার শাসন ব্যবস্থা চালু হয় নাই। অর্থাৎ ওখানে পাবলিক বলে কেউ নাই, পাবলিক ধারণাটাই আসেনি। পাবলিক ধারণা যখন থেকে শাসনের ভিতরে আসছে ওটাই আমরা বলি রিপাবলিক। উল্টো করে বললে ইভেন অনেকে মনে করবে, আরোগ্য করবে যে না, খলিফা এরকম ছিল। তারপরে কেউ আরো খলিফা শব্দটা গুছায় বলবে খলিফা রাশিদিন। তো সবাই একটু নম্রভদ্র হয়ে খলিফা রাশিদিন শব্দটা হচ্ছেন। কিন্তু একটু জায়গায় খালি তাকায় দেখেন, খলিফা রাশিদিনের 4 খলিফার টোটাল শাসনকাল ছিল মাত্র 30 বছর। এ বেশি টিকানো যায় না। আর স্টিল সেই খলিফা রাশিদিনও কিন্তু পাবলিককে নিয়ে বানানো হয়নি। কারণ জিনিসটা এরকম যে আমার নিজের ক্ষমতা আমি তো পাবলিকের কাছ থেকে ড্র করি নাই। আমার ক্ষমতাটা এদের কাউকে ক্ষমতা তার স্ব দেশের মানুষজন দেয় নাই। সেটা তার নিজে বীর তলোয়ার নিয়ে দেখায়, মুরত দেখায় ক্ষমতা দখল করছে। প্রত্যেকটা ক্ষমতা এরকম। ফলে এটার সাথে পাবলিককে দেখতে আসেন, ভাই চলেন গিয়ে আমরা এখন একটা রাজাগিরি বানাই, কি খলিফাগিরি বানাই, এরকম হয় নাই তো। বড় জোর যেটা হয়েছে ওই খলিফা রাশিদিনের আমলে, আমরা এলিট সমাজের একটা বড় প্রভাবশালী লোকজন তো থাকেই সব সমাজে সবসময়।
এলিটদেরকে নিয়ে গেছে না, এটা হচ্ছে খলিফা রাশিদিন বা খলিফা শাসনের ভিতরে একজন এলিটিজম একসময় ছিল, কোথাও কোথাও, তাও সবসময় সব জায়গায় না, সব খলিফার ভিতরে না। তাদেরকে ডেকে ডুকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে হয়তো করেছে, কিন্তু এটা এলিট অনেকটা এরকম। এই এলিটকে বোঝানোর জন্য আমি বলি, যখন ঢাকা শহরে কল্পনা করে যে যারা গুলশানে বসবাস করে ওরা ঠিক করছে ঢাকার মেয়র কি হবে, মেয়র প্রধানমন্ত্রীও না, মেয়র হওয়ার বিষয়টা ঠিক করছে ওরাই, আর বাকি ঢাকার অংশটা সব মেনে নিচ্ছে। মানাচ্ছে না, উপায় কি? মেয়র বানাইছে যে পাবলিক লাগে, পাবলিক বলে যে কোনো ধারণা আছে, এইটা তো তখন আসে নাই, ধারণা ছিল না তখনও। তো ফলে রিপাবলিক হচ্ছে এর পরের জিনিসটা, যখন পাবলিক ক্ষমতাটা পাবলিক আছে। প্রমাণ এখানে আরেকটা শব্দ থাকে সবসময়, এই জনগণ তো থাকেই, এর সঙ্গে আরেকটা শব্দ থাকে, এটাকে বলে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি বলে আরেকটা ধারণা আসে, পিপুলস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, কি পিপুলস, পিপুলস মানে কি? এই পিপুলস ধারণা রাজার আমলে, খলিফার আমলে নাই, পিপুল বলে কোনো ধারণা নেই। এই পিপুলের বাংলা আমরা করেছি জনগণ, পিপুলস রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি, পিপুলস রিপাবলিক। এইবার পিপুলস বলে একটা শব্দ আসতেছে এখানে, এই শব্দটা না আসলে ক্ষমতার ধারণাটা রিপাবলিকের মধ্যে আসবে না। পিপুলস মানেই হলো জনগণ এই ক্ষমতার উৎস, আর এগুলো সবগুলোর বেলায় ক্ষমতার উৎস কে কেউ বলতে পারবে না। বড় জোর রাজা নিজেই ক্ষমতা নিয়ে আসছে। তো যারাদের ক্ষমতা আছে তার তো পাবলিককে দরকার নাই যে আসেন ভাই এখন একটা রাজাগিরি বানাই, রাজতন্ত্র বানাই। এই জন্য দুনিয়ার কোন রাজতন্ত্রের মধ্যে পাবলিকের কোনো রোল নেই, পাবলিক একটা পাবলিকেরও কোনো রোল নেই। যেটা এমনকি ইভেন এই যে আমাদের পাহাড়িদের মধ্যে, ওদের এখানেও যেদিন রাজাকে যার সাথে দেখা করতে হয়, একটা অনুষ্ঠান পালন করে, পুণ্যার্হ এরকম একটা শব্দ আছে। রাজা বছরের একদিন পুণ্যার্হ আয়োজন করে। এই দিন প্রত্যেকটা পাহাড়ি মানুষ তার বাসায় কলাটা মূলাটা যা গাছে ধরছে বা ফসল হয়েছে, ফসলের কিছু নিয়ে, ওর একটা অংশ নিয়ে রাজার সাথে দেখা করতে যায়। রাজা দেখা করতে গেলে তো খালি হাতে নাকি দেখা করা যায় না। তো এটা দিয়ে বুঝতেছেন যে দুজনের মধ্যে সম্পর্ক কি। মূল সম্পর্কের জায়গাটা কোথায়? কেউ স্বাধীন না, ব্যক্তিরা স্বাধীন না। রাজা প্রজা ইকুয়াল না, ব্যক্তি হিসেবে ইকুয়াল না। প্রজা পায়ের নিচে থাক, অধীনস্থ, অধীনে থাক, যে যার অধীনে থাক, তারা কেউ ইকুয়াল না। এই জন্য ইকুয়ালের ধারণাটা নাই ওখানে। এই জন্য প্রজারা স্বাধীন না। ওই শাসন ব্যবস্থার ভিতরে যাদেরকে শাসন করার জন্য এই অবস্থাটা, তারা কেউ স্বাধীন না। এটা হচ্ছে মূল কথা। সাবঅর্ডিনেট তারা, অধীনস্থ তারা। তো যেহেতু আমরা রাজা, সম্রাট, বাদশাহ বা খলিফার ইকুয়াল না, এই জন্য ইকুয়ালের কনসেপ্ট নয় বলেই এই যে ক্ষমতা এদের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে ক্ষমতা নিয়ে আমি রিপাবলিক বানাইছি, এই ধারণাটাই নাই। এই জন্য রাজা হইতে গেলে পরে পাবলিক লাগে না, সম্রাট হইতে গেলেও পাবলিক লাগে না, আর নিজের মুরদ লাগে, নিজের সৈন্য সামন্ত লাগে। সৈন্য সামন্ত আপনার এমপ্লয়ি, এমনি সাবঅর্ডিনেট। তার সম্পর্কটা বুঝছেন? কিন্তু আমাদের কোন একটা সৈনিক কি প্রেসিডেন্টের এমপ্লয়ি, মানে অধীনস্থ না? সেই স্বাধীন বুদ্ধিতে, আর সেই ঠিক করে দেয় প্রেসিডেন্ট কে হবে। তাদের ভোটেই ঠিক হয় প্রধানমন্ত্রী কে হবে। এই যে সম্পর্কটা দেখেন বদলে গেছে। কিন্তু এই যে সাবঅর্ডিনেশন ধারণাটা ওখানে নাই, এটা সাংঘাতিক ধারণা। স্বাধীনতা আর ব্যক্তির ধারণাটা ইম্পর্টেন্ট। এই জন্য ব্যক্তি স্বাধীনতা, এই ধারণাগুলো যতদিন না ডেভেলপ করছে হিউম্যান সোসাইটিতে, মানুষ সমাজের মধ্যে, ততদিন পর্যন্ত রিপাবলিকের ধারণাটা নাই। এর আগে আপনি যতই নিজেরটাকে বড় কিছু একটা গুরুত্ব দিয়ে বলেন না কেন, কিচ্ছু এসে যায় না। এমনকি মনে করে দিই আপনাদেরকে, আমাদের এদিকে সবচেয়ে প্রভাবশালী যে খলিফা বলা হতো সেটা হলো অটোমান এম্পায়ার। আপনারা অনেকে আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম নাম শুনেছেন।
এই আসলো কি করে? শুনেছেন আপনারা যে সে মারা যাওয়ার পরে তো কংগ্রেসে, আগেও কংগ্রেসের নেতাই ছিল, তো সে যদি কংগ্রেসের নেতা, তো ওখানে এত মাতামাতি কিসের? মুসলমান বলে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায় 1918 সালে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় 1918 সালে, 14 থেকে 18, 1914 থেকে 1918। 18 সালে শেষ হওয়ার পরে অটোমান এম্পায়ার ফল করে, এই খলিফা ফল করে, অটোমান খলিফা পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে অটোমান খেলাফার যতগুলা ভূখণ্ড ছিল, বিরাট ভূখণ্ড, কদ্দূর থেকে কদ্দূর, ভূমধ্যসাগরের তীর থেকে ইরাক ইরান পর্যন্ত, বুঝতে পারতেছেন? হেরে যাওয়ার পরে ওদের জায়গা জমিতে ভাগ করে নেয় ব্রিটিশরা, ফরাসিরা। এই ভাগ করার লাইনটাই হলো, এই পার্টটা হলো সিরিয়া আর এই পার্টটা হলো ইরাক। এই সিরিয়ার এই জায়গাটা যদি ভূমধ্যসাগর হয়, তাহলে ভূমধ্যসাগর তীর পর্যন্ত এর পুরো অংশটা আপ টু এখান থেকে ইরাকের বর্ডার শুরু হয়ে যাবে। এই ভাগ আগে ছিল না, এগুলো পুরাটাই। আর এ পাশে যদি সৌদি আরব হয়, এই সবই ছিল আসলে অটোমান এম্পায়ারের ভূমি। তারপর তো সে এক্সটেন্ড করছে, এই যে বসনিয়া হার্জেগোভিনা, এটাও তো তখন ছিল একসময় স্পেন হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু সে সম্রাট ছিল, সম্রাট মানে বড় রাজা আর কি, যার মূল যে জায়গাটার সম্রাট ছিল সে, এরপরে ওটা এক্সপান্ড করছে, আশেপাশের দেশগুলো সে দখল করছে। এটা হলো সম্রাট। সম্রাটের সাথে কলোনি মাস্টারের তফাৎটা কি? অনেকে আবার দুটোকে মাকায় ফেলে, দুটাই তো সাম্রাজ্য না, দুইটা সাম্রাজ্য হলেও সম্রাট থেকে সাম্রাজ্য কথাটা আসছে, কিন্তু দুইটার সাম্রাজ্য, দুই সাম্রাজ্যের অর্থ এক না। ব্রিটিশ সাম্রাজ্য যখন আমাদের এখানে দখল করতে আসছে, এইটা হলো কলোনি দখল। কিন্তু অটোমান এম্পায়ার যখন আশেপাশে যাকেই দখল করেছে, ওটাকে কলোনি বলা হবে না, ওটাকে বলা হবে এক ধরনের সাম্রাজ্য এক্সটেন্ড করে দিচ্ছে, বাড়িয়ে এনেছে। সাম্রাজ্য মানেই হলো আশেপাশের যত রাজা ছিল, ভূমি ছিল, এগুলোকেও সে তার সাম্রাজ্যের অংশ করে নিচ্ছে, এটা হলো সাম্রাজ্য। আর এই যে এটা কলোনির বেলায় ইউজুয়ালি ভূমিগত ভৌগোলিক কানেকশন থাকে না। ওই ব্রিটিশরা ইউরোপ থেকে আইসে, এশিয়াতে এসে ইন্ডিয়া দখল করে নিচ্ছে। আর এই জন্য কলোনি দখলের ভিতরে জাহাজের সম্পর্ক থাকে, সমুদ্রের সম্পর্ক থাকে, ওদিক দিয়ে আসে ওরা। তাহলে বড় বড় ফারাক কিন্তু এগুলো। কেন কলোনি সাম্রাজ্য না? মানে কলোনি আর সাম্রাজ্য বলতে যা বোঝায়, কলোনি দখল সাম্রাজ্য দখল একটা। হ্যাঁ, এই জন্য যার সাম্রাজ্য, যার কলোনি না, কিন্তু যার এম্পায়ার অটোমান এম্পায়ার। এনিওয়ে, আমি বেশি দূরে চলে যাচ্ছি বোধহয়, মূল জায়গায় আসি। এই যে জায়গা ভাগ করে নিল যখন, এ তো গেল ওদিকটা। আর অটোমান এম্পায়ার যখন বেদখল হয়ে গেছে, হেরে গেছে যখন, তখন সে একটা আগে থাকতে কল দিচ্ছিল, একটা আহ্বান জানাচ্ছিল দুনিয়া মুসলমানদের কাছে, যে আমি যদি বেদখল হয়ে যাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, ইউরোপের কাছে যদি আমি হেরে যাই, কারণ মনে রাখবেন তুরস্ক এমন একটা জায়গা যেটার একটা সীমানা হলো, এদিকটা হলো ইউরোপ আর এই পার্টটা হলো মিডল ইস্ট, মানে এটা কিন্তু এশিয়া, বাকিটা তো এশিয়া, বাকি আমরা এদিকে আছি হয়তো, এটা হয়তো আপনি মিডল ইস্ট বলবেন, মিডল ইস্টের লাঙ্গুয়া বলতে পারে, যার অপর পার্টটা আবার কিন্তু ইউরোপ। বিশেষ করে যে বসফরাস প্রণালী বলে একটা ইয়ের উপরে যে ব্রিজ আছে, ব্রিজের ওপারটায় ইউরোপ। সো ইউরোপের কালচারের প্রভাব অনেক বেশি পাবে এখানে। আবার সে এশিয়া, মিক্সড কান্ট্রি। তো সেই অটোমান এম্পায়ার যখন বুঝছিল যে সে হেরে যাচ্ছে, তখন একটা কল ছিল সারা দুনিয়ার মুসলমানদের কাছে, যে আমি যদি ফেল করি তাহলে দুনিয়াতে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। এই জন্য বলছিল যে এটাই ছিল লাস্ট বা একালের এম্পায়ার, মুসলমান এম্পায়ার। এটা এর আগে এত বড়, সবচেয়ে বড় বিকশিত একটা এম্পায়ার অটোমানের আগে ছিল।
সো অটোমানের লাস্ট 1918-তে এটা ভেঙে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে যুদ্ধ হেরে যাওয়ার কারণে। যুদ্ধ হেরে যাওয়ার একটা খুব এক বাক্যের কারণ বলবো, যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধটা হয়েছিল মূলত জার্মানির সাথে ইংল্যান্ড ফ্রান্স। ইংল্যান্ড ফ্রান্স ছিল আসলে অটোমান এম্পায়ারের এনিমি। কেন? ব্রিটিশরাও এম্পায়ার, সেও এম্পায়ার, এটা হচ্ছে মূল কারণ। ফলে ব্রিটিশদের সাথে তার সম্পর্ক হতো না, ফরাসিদের তার সম্পর্ক হতে পারে না। সেই জন্য সে কি করছে, জার্মানি যার অত না, যার কোনো এম্পায়ারই নেই তখনও, ওইটা নিয়েই তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সে যখন নতুন করে কলোনি সেও একটা করতে চাইলো, তখন দেখলো সারা দুনিয়াতে কলোনি সব দখল করে নিছে ওরা, বা খালি নেই। তাহলে মারামারি করতে গেলে ওদেরকেই সাদা মারামারি করতে, তাহলে মারামারি করার জন্য আফ্রিকা এশিয়া গিয়ে মারামারি করে কি তার পাশের দেশটাই তো ইউরোপ, আমেরিকা, ইউরোপের ব্রিটিশ ফ্রান্স, তো এখানে মারামারিটা করি। এই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা ওখানে হয়েছে। এই অটোমান এম্পায়ার এই জন্য বন্ধুত্ব করেছিল জার্মানির সাথে। যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি হেরে যায়, তাহলে তার দোস্ত সেও হেরে যায়। এটা একমাত্র কারণ, আর অন্য কোনো কারণ ছিল না। আর জার্মানির কাছ থেকে সে টেকনোলজি নিত, ম্যানেজমেন্ট শিখতো, এবং সব তো ইউরোপের, এগুলোই সে জার্মানির মাধ্যমে শিখত। জার্মান এক্সপার্টিসে ভর্তি ছিল তার দেশ। তাহলে যখন হেরে যাওয়ার আগে যে কলটা দিছিল, এইটা বাংলাদেশে অবিভক্ত ইন্ডিয়ার মুসলমানদেরকে এফেক্ট করেছিল। তাতে সারা দিয়ে যে মুভমেন্টটা, ওইটাই মুভমেন্টটা হচ্ছে খেলাফত মুভমেন্ট, খলিফাকে রক্ষা করার মুভমেন্ট। কিন্তু এটার অদ্ভুত দিকটা হলো, খলিফা যখন ভেঙে যাচ্ছে, অলমোস্ট ভেঙেই গেছে, তখন আপনারা এখানে মুভমেন্ট করছেন খলিফা বাঁচায় রাখার মুভমেন্ট। তাও কদ্দূর বন্ধ করতেছেন যখন খলিফা নিজেই 18 সাল থেকে গেছে শেষ, তারপরও মুভমেন্ট আপনি এখানে করতেছেন। সময়টা সেই জন্য দেখেন 1919 সাল, কতদিন, 23 সাল পর্যন্ত। 23 কেন? এইখানে একটা কাণ্ড ঘটেছিল। আমাদের গান্ধী যে কংগ্রেস, ওরা একটা পরামর্শ দেয় যে আপনারাও তো অ্যান্টি ব্রিটিশ। অ্যান্টি ব্রিটিশ কেন? এই যে বুঝছেন এবার কেন অ্যান্টি ব্রিটিশ, কারণ অটোমান এম্পায়ার দখল হয়েছে কিন্তু ব্রিটিশ আর ফ্রান্স না। তো যেহেতু আপনারা তো আসেন আমরা একসাথে ঐক্য করি। তো এরা এই মৌলানা আবুল কালাম আজাদ ছিল ওই খেলাফত মুভমেন্টের নেতা, কিন্তু তার দুর্ভাগ্য হলো এমন এক সময়ের নেতা যখন মূল খলিফা, যার জন্য আমরা খেলাফত মুভমেন্ট করতেছি, মূল খলিফায় গায়েব হয়ে গেছে, লোপাট হয়ে গেছে। ফলে আমাদের তো এই মুভমেন্টের ভবিষ্যৎ কি, তাইলে কোথায় যেতে চাই আমরা? এটা বলে খুব একটা লাভ হচ্ছে না। তো যার জন্য করতেছে সে তো নাই, শেষ হয়ে গেছে। আর এই গান্ধীর কলটা তারা গ্রহণ করছে। এই তাই জন্য 23 সাল, কেন বললাম 23 সালে তারা জয়েন্ট সম্মেলন করে, এই সম্মেলন করে আবুল কালাম আজাদ জয়েন করে কংগ্রেসে। মানে ফাইনালি জিনিসটাকে ইন্ডিয়ার হিন্দুরা বলা শুরু করে, যেটা হলো ওরা জয়েন করছে কংগ্রেসের মধ্যে। ইন্টারেস্টিং ঘটনা হলো যে এরপর থেকেই কংগ্রেসের মধ্যে খুবই নেগেটিভ প্রভাব শুরু হয়ে যায়। প্রমাণ, একটা বড় প্রমাণ দিই তাহলে বুঝবেন, বাকিটা আপনারা আজকাল ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। শরৎচন্দ্র আমাদের উপন্যাসিক, মেয়েদের নিয়ে উপন্যাস লেখার জন্য বিখ্যাত, সেই প্রথম সেই শেষ শ্রীকান্ত লিখেছে। শরৎচন্দ্র ছিল বর্ধমানের কংগ্রেসের সেক্রেটারি, কিন্তু এই পার্টটা কেউ জানে না। খুব সম্ভবত সাঁইথিয়া নামে একটা জেলা আছে ওখানে, সাঁইথিয়া সেক্রেটারি ছিল। এটা মহকুমা একটা, সম্ভবত আমি যতটুকু মনে করছি, বর্ধমানে একটা মহকুমা হলো সাঁইথিয়া। এটা কিন্তু শুনে মনে হচ্ছে অনেক দূরে না, অ্যাকচুয়ালি এটা হলো মুর্শিদাবাদ, মূল মুর্শিদাবাদ এখন নতুন নামে বহরমপুর নামে আছে। বহরমপুর থেকে কান্দি থেকে আরো যাইতে থাকেন, প্রথমে যে জায়গা বলে সেটা হলো সাঁইথিয়া। মানে মুর্শিদাবাদ থেকে বর্ধমান যখন বর্ডারটা ক্রস করে, ওইটাই মহকুমাটার নাম হলো সাঁইথিয়া। ও ছিল সাঁইথিয়ার কংগ্রেসের সেক্রেটারি। তা আর্টিকেল পাইবে না, সে ভীষণ খেপা, এই কুচ্ছে কোন মুসলমানদের এসে পার্টির ভিতরে ঢুকে এরকম কথা হইলো, এরকম স্টেটমেন্টও পাবেন তার।
সে ভীষণ খাবে এবং এই মন্তব্য করছে সে সম্ভবত 24 সালে। পছন্দ করে না সেটা। এনিওয়ে এই ইন্টিগ্রেশনটা স্বভাবতই ভালো হয় না, কোণঠাসায় পড়ে গেছে। ফলে যেসব কথা লিখতে পারে না মৌলানা আজাদ, ও বলছে আমার মরার 50 বছর পরে যেন এটা প্রকাশ করা হয়। সেটা পরে প্রকাশিত হচ্ছে, কেউ আর তখন আর একটা আগ্রহ নেই। হ্যাঁ, তার দুঃখের কাহিনী সে ওখানে লিখছে আর কি। কিন্তু এইটা বললাম আমি এই জন্য যে এটার সাথে মৌলানা আবুল কালাম আজাদ বা খেলাফত মূলটা শুরু হয়েছিল কবে আমাদের এদিকে, মানে ভারতীয় উপমহাদেশে, সেটা ব্যাখ্যা করেছে। এটা বললাম, আমরা মূল জায়গায় ফেরত যাই। তাহলে 1648 যেটা হয়েছিল, এটাকে বলে ওয়েস্টফিলিয়া বলে জায়গাটা, জার্মানির একটা শহর। সেখানে একটা সম্মেলন হয়েছিল, সেটার অন্য কারণে, নাথিং টু ডু উইথ সেকুলারিজম। কিন্তু সেখানকার সমস্যাটা ছিল খুব মজার, একটু পরে বলতেছি। এর আগে একটা অন্য কথা বলে নি, শেষে কথাটা আগে বলে নিব, ঠিক আছে? সরাসরি প্রশ্নটা করি, তাহলে রিপাবলিক রাষ্ট্র করতে গেলে কি সেটা সেকুলারিজম হবেই? এটা হচ্ছে মূল প্রশ্ন। তাহলে রিপাবলিকের সাথে সেকুলারিজমের কি সম্পর্ক? এটা হচ্ছে স্ট্রেট কাট প্রশ্নটা। উত্তর হচ্ছে অ্যাজ সাচ কোনো সম্পর্কই নেই। এটা খুবই পসিবল একটা রিপাবলিক রাষ্ট্র বানিয়েছেন যা কনস্টিটিউশনে কোথাও এই সেকুলারিজম শব্দটাই নেই, কিচ্ছু হবে না তাতে। এটা অ্যাবসলিউটলি পিওর একটা রিপাবলিক রাষ্ট্রই হবে। ক্লিয়ার? একটা মনে করে দিই, ইন্ডিয়াতে হিন্দিতে রিপাবলিক শব্দটা, রিপাবলিক ইংরেজি শব্দ, ওরা হিন্দি করে নিয়েছে সাধারণতন্ত্র। সাধারণ মানে মাস বা পাবলিক, সাধারণতন্ত্র, পাবলিকের তন্ত্র, রিপাবলিক। এই ফলে ওদের সংস্কৃত ভাষায় ওরা বলে সাধারণতন্ত্র। এই ধারণাটা নিয়ে আমি বেশিক্ষণ মানে তাহলে রিপাবলিকের ভিতরে সেকুলারিজম থাকা, শব্দটা থাকাও জরুরি না। এমনকি ইন্ডিয়া কনস্টিটিউশন লেখা হয় 1949 সালে, রচনা শেষ হয় 47 সালে, স্বাধীন হয়েছে 49 সালে। এই সংবিধানের ভিতরে কোথাও সেকুলারিজম শব্দটাই নেই। তাহলে ইন্ডিয়া তো সেকুলারিজম প্রবক্তা হয়ে গেল কেমনে? অবাক প্রশ্ন। এই জিনিসটা ঘটছে ইন্দিরা গান্ধী করেছে 76 সালে, সম্ভবত এটা 13 নম্বর সংশোধনী ওদের সংবিধানের, সম্ভবত, একটু দেখে নিয়ে বলতে হবে আপনাকে। 76 সালে এসে সংবিধান বদলাচ্ছে, বদলায় ওইখানে ঢোকাচ্ছে সেকুলারিজম। আমার কাছে ব্যাখ্যাটা হলো খুব সহজ, এই ফাঁকে ব্যাখ্যাটা দিয়ে নিয়ে আবার ফিরে যাবো এখানে। ব্যাখ্যাটা হলো এই যে 1971 সালে যখন ও বাংলাদেশকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে গেছে, পড়ে লাগছে স্বাধীন করে এই ছাড় করিয়া বাংলাদেশে দিয়ে দেবো। মূল স্বাধীন করতে আসছিল এই ক্ষোভ থেকে যে 1947 থেকে পাকিস্তান তো একটা এনিমি রাষ্ট্র হয়ে গেছে আমাদের, অখণ্ড ইন্ডিয়াকে ভেঙিয়ে নেওয়া গেছে, তো এনিমি আমার। এনিমি কেন? ওই যে বললাম, আমার অখণ্ড ইন্ডিয়াকে ভেঙিয়ে নিয়ে গেছে, সে তো এনিমি আমার। তো এখন তাহলে সেই পাকিস্তানের এই পূর্ব অংশটাকে আমি যদি এখন পাকিস্তান, পূর্ব পাকিস্তানটাকে আবার স্বাধীন করে দিই, তাহলে তো আমার খুব কাজে লাগবে, যেহেতু আমার এনিমিকে ভেঙে দেওয়ার তো ভালো, ওই আর্গুমেন্ট থেকে। ঘাপলা হচ্ছে অনেক দূর আগে যাওয়ার পরে তার খেয়াল হচ্ছে, আচ্ছা কাকে হেল্প করলাম, তাজউদ্দিন মুসলমান, হ্যাঁ খাইছে তো, আগে তো দেখিনি, এই শেখ মুজিব মুসলমান, এরা যে মুসলমানের তো খেয়ালই করায় নাই। আগে তো মনে হচ্ছে সেটা পাকিস্তানকে হেভি মাইট দিচ্ছি আমরা, পূর্ব পাকিস্তানকে সাহায্য করি। পরে খেয়াল হচ্ছে, আচ্ছা ফাইনালি যখন আমি সাহায্য করতে যাবো তাদেরকে করছি, তো মুসলমান তো এনিমি আমার। 47 সাল থেকে আমার অখণ্ড ইন্ডিয়া ভেঙে দিয়ে গেছে গা, আমি অবশ্যই মুসলমানকে সাহায্য করছি, এটা কেমন ব্যাখ্যা করবো? একটা হিন্দু মনকে আমি কেউ ব্যাখ্যা করবো? এই তো বিশাল সমস্যা। তখন এইটাকে ঢাকবার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে মহিলাটা। এই ঢাকনাটার জামাটারই নাম হলো সেকুলারিজম। ও বলতে যাচ্ছে যে আমি তো ঠিক আছে, ওরা মুসলমান তো, কিন্তু সেকুলার, উপরে সেকুলার জামা দেওয়া মুসলমান। আমি তো মুসলমানদের হেল্প করি নাই, আমি তো সেকুলার মুসলমানকে হেল্প করছি।
তাহলে সেকুলারিজম হচ্ছে শর্ত যে মুসলমানকে সাহায্য করা যায় হিন্দু হয়েও। ক্লিয়ার? ভার্চুয়ালি মানে বাস্তবত ইন্দিরা গান্ধীর সেকুলারিজম মধ্যে এত ডেসপারেটনেসটা ওখানে ওই জন্য আসছে কম্পেয়ার টু আওয়ামী লীগের, শেখ মুজিবের আওয়ামী লীগের ভিতরে। এই জন্য আমি সবসময় ক্লেম করে গেছি, কোথাও কোনোদিন কামাল হোসেন তাদের কনস্টিটিউশনের রচয়িতা বলা হয়, কামাল হোসেনের ড্রয়িং রুমেও তার তো আবার ল ফার্ম ছিল, কনসালটেন্সি দিত, মক্কেল দত্ত। তো তাদের বসবার জায়গা, আড্ডা মারার জায়গা তো অনেক। এরকম কোনো আড্ডাখানায় সেকুলারিজমের কোনো আলোচনা হয়নি। হয় না অনেক সময় যে আপনি একজনের বাসায় গেলেন, সোফাতে বৈশা কিছু আড্ডা মারলে সেখানে অনেক বিষয় নিয়ে আসে, সেই রকম ভাবে সেকুলারিজম কখনো আলোচনার বিষয় হয়নি। কেমন হবে? এটা মুসলমানের দেশ, 47-এর দগদগে গা তখন শুকায় নেই, এবং 47-এ আমরা যে দেশ স্বাধীন করে খারাপ কাজ করি নাই, পাকিস্তান বানাই যে খারাপ কাজ করি নাই, এটাই মুখ্য আন্ডারস্ট্যান্ডিং সবার। তাহলে তার ভিতরে আপনি আবার সেকুলারিজম নিয়ে আলোচনা করবেন, এটা কেন কথা? আপনি তো বলতেছেন পশ্চিম পাকিস্তান আপনাদেরকে ইকুয়াল রাইট দেয় নাই, এই হচ্ছে ঝগড়া। ওর সাথে তো ইসলাম নিয়ে তো কোনো ঝগড়া নেই, আপনি তো ইসলাম ডিজন করেন নাই, ইসলাম খুব খারাপ জিনিস, ফালা দিতে হবে, ভুল করছি এরকম তো বলছে না সে। তার আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে পশ্চিম পাকিস্তান আমাদের ভাগ ইকুয়ালি ট্রিট করছে না, এটা হচ্ছে প্রবলেম। পশ্চিম পাকিস্তান মুসলমান, আমরা মুসলমান না, এরকম না তো ঝগড়াটা। এই জন্য ইন্দিরা গান্ধীর প্রবলেমের কারণে উনি সেকুলারিজমের কথা আনার পর এখন মনে করছে এটা কেমন কথা হইলো, বাংলাদেশকে আমার আগে সেকুলারিজম বানাই দিলাম, আমি তো সেকুলার না, এটা কেমন হয়? এই জন্য সে নিজেই, যে আমাদেরকে সেকুলার বানানো, সে নিজে সেকুলার হইতেছে। এটা কয় বলছিল? 76 সাথে। ক্লিয়ার? এই পার্ট শেষ, আমরা আবার মূল আলোচনা ফিরে যাব। ওকে, তাহলে রিপাবলিকের সাথে সেকুলারিজমের কোনো সব ধারণা নেই। এবার ফিরে আসবো আবার সেই 1648-এর ধারণাটা। 1648 সালে একটা বড় তর্কের জায়গা ছিল, বিশেষ করে ইউরোপিয়ান হিস্ট্রিতে খুবই রিমার্কেবল বছর এটা 1648। 1648-এর হ্যাঁ, ওয়েস্টফিলিয়া, ওয়েস্টফিলিয়া বলে একটা শহর আছে জার্মানিতে। ওয়েস্টফিলিয়া 1648, ইউরোপে হিস্ট্রি পড়তে গেলে ওয়েস্টফিলিয়া না পড়লে আপনি কিছুই পারেন নাই, এটা মনে করা হয়। কেন? ওয়েস্টফিলিয়া কি হয়েছিল খুব সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিটা বলে দিই। 800 সালটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 800। আপনারা জানেন যে এর আগে রোম সাম্রাজ্য এম্পায়ার ছিল, বহুত পুরনো। ওই যেখান থেকে আপনারা মনে করেন যে রোমে প্রথম গণতন্ত্র, লোকতন্ত্র, এইসব ধারণাগুলো হচ্ছে। রোম এত পুরনো, এই যদি যিশুর জন্মের সময় হয় এটা, তাহলে পিছন দিক থেকে আমরা বলি যে খ্রিস্টপূর্ব। তো খ্রিস্টপূর্ব প্রায় 800 বছর আগে, 794-93 হবে। এই সময় শুরু হয়েছিল রোম এম্পায়ার। আর যীশু খ্রিস্টের পরে 313 সালে পুরা রোম সবাই খ্রিস্টান হয়ে যায়, রাজা সহ। যেহেতু যীশু খ্রিস্ট এখন জন্ম নিতে আছে, আর যীশু খ্রিস্ট রোমের লোকটা, যীশু খ্রিস্ট এক্স্যাক্টলি বললে তো আপনার মিডল ইস্টার্ন, মানে এশিয়ান লোক, কিন্তু যিশু, এটা বুঝতে ভুল করবেন না। জেরুজালেমের জন্ম তার, জেরুজালেম এখনকার প্যালেস্টাইনে, মিডল ইস্টে তো। এই জন্য ওরা আবার যখন গির্জা বানায়, গির্জায় যে যিশুর ছবি দেখবেন, যিশুর ছবির মধ্যে চোখগুলা নীল চোখ বানায় দিচ্ছে ইউরোপিয়ানদের মতন করে। এটা জবরদস্তি, এশিয়ান যিশুকে জবরদস্তিতে ইউরোপিয়ান ইস্যু বানানো। তো ইউরোপের লোকদের কারো কারো চোখ নীল হয়, এশিয়ান লোকদের চোখ তো নীল না, কালো চোখ। এই জন্য রংটা বদলে দেওয়া। গির্জাতে তো ছবি থাকতে হয়, বিশেষ করে জানলার আর্ক গুলাতে কাচের উপরে ছবি দেওয়া থাকে যিশুর। তখন ওই ছবিগুলাতে দেখবেন যে নীল রঙের চোখ আলা যিশু, মানেই বুঝবেন যে ওরা জবরদস্তি যিশুকে ইউরোপিয়ান যিশু বানাইতেছে। যিশুর জন্ম হলো এশিয়াতে, কোথায়? জেরুজালেম। ওকে, কেন এই কথাটা বললাম এই জন্য যে ঘটনাচক্র যেভাবে হোক, আমি ডিটেলে যাচ্ছি না। 313 সালে এই জন্য রোম কিন্তু যদি পুরাটা
ইউরোপ হয়, এই ইউরোপের ভিতরে একটা লেজ আছে দেখবেন ইতালির এখানে, এরকম আগানো, এটা কিন্তু ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর এক কোনায় হলো রোম। আর হয়তো অনেক দূরে এরকম একটা জায়গায় হয়তো ধরেন যে ফ্রান্স, নর্থ ইউরোপ, সব জিনিসগুলো হবে। এখান থেকে এই যে রেনেসা এখানে শুরু হচ্ছে ধরেন রাফলি ধরেন 1400 আগে, 1400 আগে হচ্ছে, ঠিক আছে, 1350-এর পরে রেনেসা শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে ভালো মতন জমে ক্ষীর হয়ে এই 1499 সালে এটা যাচ্ছে এবার ফ্রান্সে প্রথম। সো ইউরোপ ও নর্থ ইউরোপ এদের রেনেসা হচ্ছে যে রোমে, সেটা জানে না। এখান থেকে নিয়ে যাচ্ছে কে, একজন ওরাসমুস নামে এক লোক, লোক কিন্তু পাদ্রী। ইউরোপে যাবেন, ওরাসমুস ইউনিভার্সিটি পাইবেন। এই লোকটা এত লোক কিন্তু ফ্লোরেন্সের, সম্ভবত ইতালির, মোট কথা মানে এখনকার ইতালি, তৎকালীন রোমের, সেই প্রথম নিয়ে যায় এই 1499 সালের রেনেসা, মানে পুনর্জাগরণ, যেটা আমাদের এখানের কলকাতার মানে ইন্ডিয়ার হিন্দুরা মনে করে রেনেসাকে এবার শব্দটা বদলে দিচ্ছে, ইতালির রেনেসাকে বানায় ফেলছে বেঙ্গল রেনেসা। বেঙ্গল রেনেসার মানে দিচ্ছে যে এটা হলো ইসলাম কোপানোর রেনেসা, ধর্ম কোপানো হলো রেনেসার কাম, রেনেসা মানে হলো ধর্ম কোপানো, এটাও তাদের ব্যাখ্যা। আমি ওই অনেক দিকে ছড়ে যাচ্ছে, সেদিকে যাব না আমি। তো সেগুলো অনেক পরে এখানে হয়েছে। এক কথায় বলতে গেলে 1499 পরেই 1550-এর দিকে এই জন্য ইউরোপে রেনেসাটা ছড়ায় পড়ে, ঠিক আছে। বাকি আলাপ অন্যদিকে, আমাদেরকে যাব না এখন। যেটা বলতেছিলাম, আমি বলতেছিলাম রোমের আলাপটা। এই যে 313-তে সবাই খ্রিস্টান হয়ে গেল, হওয়ার পরে এই ইয়েটা টিকে নাই। 460-65-60 সম্ভবত, 460-এর মধ্যে রোম এম্পায়ার শেষ, ধ্বংস হয়ে যায়। যদিও আবার শেষের দিকে 313-র পরে পরে রোম এত বড় হয়ে গেছে। রোম মানে হলো প্রত্যেকটা ইউরোপীয় দেশ তারা দখল করতেছে বা এমনি পেয়ে যাচ্ছে অলমোস্ট, আর রোম এম্পায়ার সাইজ বড় যাচ্ছে। এই ছিল রোম এম্পায়ার, এই 800 থেকে শুরু করে প্লাস 460-এর মধ্যে এই কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমার বক্তব্য এই জায়গাটায়, এইখানে যে শেষ হয়ে গেল অরিজিনাল রোমটা, রোম এম্পায়ার শেষ হয়ে যাচ্ছে, এই রোম আরেকবার জেগে উঠতেছে একই রোম এম্পায়ার নাম দিয়ে, কিন্তু সামনে একটা নতুন শব্দ লাগাই দিচ্ছে। এইবার বলতেছে এর নাম হলো হোলি রোম, হোলি রোম, ROME, হোলি রোম এম্পায়ার। এর সাথে কিন্তু অরিজিনাল রোম এম্পায়ারের কোনো সম্পর্ক নাই। এই নাম দিয়ে নতুন করে চালু হচ্ছে 799-800 এরকম একটা সময়। এইটাই এবার এখনকার যতগুলা ইউরোপের ইউনিয়ন বলতে যতগুলা দেশ আছে, বলতে গেলে রাফলি বেশিরভাগ রাষ্ট্রগুলা এই হোলি রোম এম্পায়ারের অধীনস্থ। ক্লিয়ার? আর ওই অরিজিনাল রোমের সাথে এর একটা হয়তো ইডিওলজিক্যাল সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওর রাজাটাই এই রাজার না, কোনো সম্পর্ক নেই। আর এই হোলি এম্পায়ার শুরু হচ্ছে ফ্রান্সের শেষে, জার্মানির শুরু, এরকম একটা জায়গায়, যেটা একই সঙ্গে ফ্রান্স এবং জার্মান দুটোই প্রভাব আছে, এরকম একটা জায়গায় এই এম্পায়ারটা শুরু হচ্ছে। কেন এত কথা বললাম? এই এম্পায়ার আবার শেষ হয়ে যাচ্ছে 1750-এর মধ্যে, ঠিক আছে। কিন্তু অত করলেই আমাদের চলবে, কারণ এর মাঝে হলো 1648। এটারই শেষের এক পর্যায়ে আলেকজান্ডার আছে এদের ভিতরকার। সো বলা হয় যে আলেকজান্ডারের পরে, সে মারা যাওয়ার পরে একটা বিশাল সাম্রাজ্য, এই হোলি রোমান এম্পায়ার পরে বড়। এর যতগুলা কমান্ডার ছিল, ওদের বাসায় কি বলতো, ওদেরকে আলেকজান্ডার মতো যত সৈনিকগুলা ছিল আর কি,
কমান্ডার। ওরা শেষের দিকে মূল রাজা মরে যাওয়ার পরে যেই এখনকার ইউরোপের যেই দেশের মধ্যে ছিল, সে ওই দেশটা দখল করে ওইটা শাসন করতে বসে গেছে। ফলে অসংখ্য হোলি রোমান এম্পায়ার ভেঙে গিয়ে অসংখ্য এম্পায়ার হয়ে গেছে। আবার অফিসিয়ালি ওটা কিন্তু ভেঙে যায়নি, সেন্ট্রাল রোম এম্পায়ারটা। ঠিক আছে, এখন ভেঙেও যায় নাই, আবার এটা আছেও, এরকম একটা অবস্থা আর কি। এই অবস্থায় একটা প্রতিদিন একটা গ্যাঞ্জাম লাগছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইউরোপিয়ান রাষ্ট্রের মধ্যে। এখন এগুলো মিটানোর জন্য গ্যাঞ্জাম বাড়ছে। আর কেউ অরিজিনাল রোম এম্পায়ারটাকে মিটে গেছে, শেষ হয়ে গেছে, তাও ডিক্লেয়ার করতেছে। আবার এই প্রত্যেকটা আলাদা আলাদা ইউরোপিয়ান দেশ, রাজাদের দেশ, আলেকজান্ডারের মতন নানান সৈনিকদের দেশ, শাসকের দেশ, তাদের ভিতরে আবার গন্ডগোল লাগতেছে নানান ধরনের, যেগুলো তারা মিটানোর উপায় পাচ্ছে না। যেমন কেন সিরিয়া বলে কোনো দেশ নেই? কখনোই ছিল না। কি ছিল? দামাস্কাস। ইরাক বলে কোনো দেশ নেই। কি ছিল? বাগদাদ। খোদ রোম। ইটালি বলে কিছু নেই, রোম আছে। অথচ রোম তো এখনকার হিসেবে ইটালির রাজধানী। তার মানে রাজধানীর নাম দিয়ে দেশকে পরিচিত করার না। দেখেন, এইটা ছিল সেই যুগ। আর এইটাই ছিল ওই যে হোলি রোমান এম্পায়ারের ভেঙে যাওয়া রাজাগুলা, সৈনিকগুলার রাজা শাসন করতে বসতেছে। এই সমস্যাটা তখন দেখা দেয় যে আমার সীমানা কত দূর। আমি ধরেন এইটা হলো ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডের সাথে প্যারিসের সীমানা কত দূর এটা জানা দরকার। তখন আর আগেকার মতো দামাস্কাস বাগদাদ বলে চলছে না, কার সীমানা কত দূর এটা বলার দরকার নেই। এভাবে চলতেছিল ততদিন পর্যন্ত দুনিয়া। কিন্তু এবার দরকার পড়ছে আমার সীমানা কত দূর এটা জানা দরকার। এটার জন্য তো একটা বসা দরকার, কি নিয়ম এটা করব। এই সব কিছু নিয়ে একটা আলোচনায় বসে, যেটা সম্মেলন, এটা হলো 1648 সম্মেলন। এইটাকে বলা হয় ওয়েস্টফিলিয়া সম্মেলন। ওকে, শুধু এতটুকু না, আসল জায়গাটা বলবো যেটার সাথে সেকুলারিজমের একটা সম্পর্ক আছে। ক্লিয়ার? আমি কিন্তু মুখ্য কথাটা বলে আবার সরে আসতেছি, ডিটেলে যেতে পারতেছি না, বড় হয়ে যাবে প্রসঙ্গ। ওকে, ওয়েস্টফিলিয়া এমন কি হয়েছিল যেটার সাথে সেকুলারিজমের সম্পর্ক আছে? ওয়েস্টফিলিয়া সেই সময় আর একটা যুদ্ধ শুরু হয়েছিল, ওয়েস্টফিলিয়ায় না, 1648-এর আগে, 1618 থেকে 48, 30 বছর। আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন 30 বছরের যুদ্ধ, জাস্ট এই বলে 30 ইয়ার্স অফ ওয়ার, এগুলো যদি সার্চ দেন তাহলে দেখবেন একটা হিস্ট্রি পাইতেছে। 30 বছর যুদ্ধটা কিসের যুদ্ধ? এইটাকে বলা হচ্ছে গৃহযুদ্ধ। কেন? কিসের গৃহযুদ্ধ? ঘাপটা লাগছে হলো আলোচনাটা বেড়েই যাচ্ছে যতই কমাতে চাচ্ছি। ওকে, এই আবার ফেরকা চলে আসতেছে এই জায়গায়। ক্রিশ্চিয়ানিটিতে ফেরকা বাড়ার কারণ হলো, ফেরকা মানে ক্রিশ্চিয়ান ফেরকা মানে ক্রিশ্চিয়ান অরিজিনালি মূল যেটা ছিল সেটাকে আমরা এখন বলি অর্থোডক্স, মূল খ্রিস্টান যেটা। ঠিক আছে, এরপরে এটা প্রথম ভাঙে যেটা, সেটা হলো ক্যাথলিক। আরেকটা ফ্যাক্টর এটা দেখেন, এই ফ্যাক্টর খুবই কম হচ্ছে। থার্ড বড় ফ্যাক্টর দিক থেকে বড় ফ্যাক্টরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। এটার জন্ম 1500-র পরে, 1550-50 হবে সম্ভবত, 1500-র পরে মোট কথা, বা আশেপাশে দেখে বলতে হবে আমাকে। প্রোটেস্ট্যান্ট। আর এখন তো কত হয়েছে তার কোনো ঠিক নেই। 7-11 বলে গ্রুপ আছে একটা, আপনার নামই শুনেন না এটা, ইভেন বাংলাদেশে আছে এগুলা। বিশেষ করে আবার এনজিও যারা করে এরকম ক্রিশ্চিয়ানিটির 7-11 টাইপের আছে, বহু নাম আছে, আমি এত মনে রাখতে পারি না। এনিওয়ে, যেটা বলতেছিলাম, সো এই যে সবচেয়ে বেশি এই 1500 সালের আশেপাশে সবচেয়ে বেশি ফেরকা শুরু হয় ক্রিশ্চিয়ানিটিতে। কেন? এর প্রধান কারণ হলো
যতদিন বাইবেলটা পাদ্রির হাতে আছে, সব খ্রিস্টান তো আর বাইবেলটা দেখতে পাচ্ছে না, দেখলেও আর পড়তে পারছে না, পড়াই জানে না, আর অত কপি বাইবেলও নাই। অর্থাৎ প্রেস নাই যে ছাপা হবে, কাগজ আবিষ্কার হয়নি। তখনকার দিনে বাইবেল পাওয়া যেত চামড়ার, খুব তাও সেই নানান তখনকার দিন টেকনোলজি মোতাবেক, যেমন চামড়াকে কাগজের মতন পাতলা করে নিয়ে আসা, ঠিকানি কথা না। তার উপর কোন কালি দিয়ে লিখলে পরে এটা পরে 800 বছর থাকবে। আমার নিজের সৌভাগ্য হয়েছে 800 বছরের পুরোনো বাইবেল দেখে আসা। এই অর্থোডক্স খ্রিস্টানদের ইতিবাদে দেখছি আমি 500 বছরের পুরোনো বাইবেল। তো এই ধরনের একটা বাইবেলের কপি আছে হয়তো, তো সেইটা ওই চার্চের যে পাদ্রীগুলা দেখছে, পড়ছে, ব্যাখ্যা তাদের কাছে। তো যত পড়বে, যত বেশি মানুষ পড়বে, তত ফেরকা হওয়ার সম্ভাবনা বেশি, এর চেয়ে মূল কথা। তাহলে যত এটা অ্যাভেলেবেল না, প্রেস যখন আবিষ্কার হচ্ছে, তখন এখন তো ফেরকা বেড়ে যাবে। ক্লিয়ার? সো রেনেসাঁর একটা নেগেটিভ এফেক্ট হলো খ্রিস্টানিতে ফেরকা বেড়ে যাওয়া। ওকে, এই ফেরকা বেড়ে যাওয়াকে কেন্দ্র করে আসছিল ঝগড়াটা। কেন? এখন যত ফেরকা তত ক্রিশ্চিয়ানিটি সেক্ট বলতে পারি আমরা, এক ধরনের ব্যাখ্যাওয়ালা ক্রিশ্চিয়ানিটি। এবার এক ব্যাখ্যাওয়ালা আরেক ব্যাখ্যার সঙ্গে মানবে না, বলবে তোরটা সহি না আমারটা সহি, ন্যাচারাল। এখন সমাজে থাকে, এইটা এত বড় ঝগড়া হয়ে গেল কেন? বড় ঝগড়ার মূল কারণ হলো আমাদের রাজা কোন ফেরকা। এর উপরে যদি বোকা রাজা বলে বসে যে আমার ফেরকা না, তার দেখতেই না। অথবা আমার মনে মনে, মুখে বলতেছি না, কিন্তু মনে মনে যে আমার ফেরকার, তাকে আমি একটু বেশি কাটি করি, 2 টাকার ট্যাক্স কম নেই, কিংবা চালটা মূল্যটা একটু বেশি কেটে, আমার বাসায় বিজ্ঞানীটা এলে একটু বেশি বিজ্ঞানী। এই যে ফ্যাসিনেশন যদি থেকে যায়, সেখান থেকে আসতেছে ঝগড়াটা। এখন এর সাথে আসছে স্বার্থগুলা। এই পাড়ার লোকেরা সব রাজার লাগে, বুঝছে না? এই একই আর অমুক জায়গায় ঝগড়া লাগছিল না, তোরা তোর পক্ষ নিছিলি, তাহলে তোরাও তো আসলে রাজার পক্ষে, বা তোর রাজার তো বিপক্ষে ছিলি। এই ফেরকা গুলা নিজেদের মধ্যে মারামারি করতেছে, কে কে রাজার কত কাছে, তাই নিয়ে। এই ঝগড়াটাই ছিল 30 বছরের যুদ্ধ, 30 ইয়ার্স অফ সিভিল ওয়ার বলা হয়। 1818 থেকে 1618 থেকে 1648। এই ঝগড়া মেটানোর পথ কি? এটা তো এত ছোঁয়াচ্ছে, পাশে যে শুনতেছে খ্রিস্টান কমিউনিটি, তার ভিতরে এই ঝগড়া এফেক্ট করে যাচ্ছে। তোর রাজা কোন ফেকরার, তাহলে তো আমি ভাই আমি তো তোর রাজারে পছন্দ করি না, এই তো ক্যাসালের পরে ক্যাসাল বাড়তেছে। ফলে এটা মেটানো যায় কি করে? এটাও আর একটা হেডেক ছিল 48-এর ওয়েস্টফেলিয়া সম্মেলন। এই ধরনের অসংখ্য ইয়ে ছিল। ঠিক আছে, সীমান্তের প্রবলেমটা সলভ করে এইভাবে যে আসো মিলমিশ করে সীমানা কদ্দুর বলে দিই। এই তখনই আসলো রাজধানী আর দেশের নাম আলাদা হয়ে গেল। কথা বোঝা গেছে? এই জন্য দামেস্কাস সিরিয়া হয়ে যাচ্ছে পরে ব্রিটিশদের হাতে, কিন্তু ব্রিটিশদের হাতে হয়েছে, কিন্তু ইউরোপের গুলা ওই 1648-এর পরে হয়েছে। ঠিক আছে, এইবার ওটাতে গেল সীমান্তের প্রবলেম সলভ করলো ওরা এইভাবে। ও একই সাথে রিজলিউশন, যে আর ওটা আর কান্দেনি, ঘোরার দরকার নাই, আমাদের ওই হোলি রোমান এম্পায়ার যেটা ছিল ওটা এসে গেছে, বাদ দেয়। আর এইটার ব্যাপারে সলভ করলো, যেটা এইটা ইম্পর্টেন্ট সেকুলারিজমের সাথে সম্পর্ক দেখার ক্ষেত্রে। এখানে করলো কি, বললো যে এটা একটা সলিউশন পাইছি, ঘাগের ওষুধ পাই গেছি, এখন আর গৃহযুদ্ধ লাগবে না। কি সমাধান? কি সমাধান? খুব সহজ। রাজার দেশে নানান ফেরকার খ্রিস্টানি থাকবে, রাজা বলবে আমি কারোর সাথে ভেদাভেদ করবো না, সবাই আমার প্রজা, প্রজা মাত্রই আমার সমান প্রজা। কথা বুঝছেন? কিন্তু জ্ঞান কিন্তু লাগতেছে নাকি জট খুলিয়ে যাইতেছে? তার মানে ফেরকা নিরপেক্ষ রাজা হইতে হবে, এটা ছিল সলিউশন।
রাজা আবার যেই ফেভারই হোক না কেন, আমার হারকাকে আমি একটু ফেভার করবো, নো, এগুলো বাদ দিতে হবে। 2 টাকা ট্যাক্স কম নিবো, এটা হবে না। সমান, এই যে সমানের ধারণাটা আসতেছে, প্রজা মাত্রই সমান, এই সমানের ভদ্র ভাষায় আমরা নাম করছি সাম্য। আগাম একটু একটু করে। আর এই রাজার রাজ্যটা যখন রিপাবলিক হয়ে যাচ্ছে, তখন রিপাবলিকের ভিতরেও নাগরিক সাম্য, এখন তো নাগরিক হয়ে গেছে, এ তো আর প্রজা না, তাহলে নাগরিকের সাম্য বানানোটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না? কিন্তু 1648 সমাধান দিচ্ছে, ওটা কিন্তু পরে রিপাবলিকে কি হবে ওটা চিন্তা করে দেওয়া হয় নাই। রাজতন্ত্রের আমলেই সাম্য ধারণা এসে গেছে। কোন সূত্রে? হেরকামি হচ্ছে। কিন্তু পরে দেখছে যে ভাই একটা বিরাট কাজ করে এলেছি। কিরকম? শাসক যদি সমানভাবে সবাই দেখে, তাহলে এটা কাজ করলে হয়। যে খ্রিস্টান না, তাকেও দীর্ঘলি দেখবো আমি, বিশাল সমস্যা সমাধান হয়ে গেছে। জি একবার ধরবেন, দরকার নাই, আগান একটু একটু করে আগান, দেখেন কদ্দূর চলে গেছে জিনিসটা। যে শাসক আমার ধর্মের লোক কিনা, আমার ফেরকার লোক কিনা, এটা দেখলে ভুল হবে। নাগরিক ভাগ করলে নাগরিকের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। শাসক ভাগ করতে পারে না, এইটা ছিল সমাধান। ক্লিয়ার? সাম্য কথাটা করতে গিয়ে আস্তে আস্তে বুঝিয়ে নেবেন। তাহলে সাম্যর জন্ম হয়েছে কিন্তু যখন রাজতন্ত্র ছিল, এটা পরে রিপাবলিক করার পরে টের পাচ্ছে, আরে ভাই আমার তো সাম্য ধারণা আছে ওখানে আগে থাকতে, ওইটা আমি এখানে ক্যারি করে নিয়ে আসি, এনে ফিট করে দিই। তাই রাজতন্ত্রের ভিতরে যে সাম্য ধারণাটা ছিল ওয়েস্টফুলিয়ার মধ্যে দিয়ে, সেইটাকে আমি এখানে আনতে পারছি। আসলে উল্টা হয়েছে, এখানে প্র্যাকটিস করার পরে বলছে ও আসলে তো ওয়েস্টফুলিয়া আমাদের আগে দিয়ে গেছে। কিন্তু ওয়েস্টফুলিয়ার মধ্যে কিন্তু এই যে এখন এখন জবরদস্তি যখন আপনি সমাধান করতে যাবেন, ওইটার নাম দিবেন সেকুলারিজম। আর যখন মিনিংফুলি করবেন তখন বলে সেকুলারিজম শব্দটাই উচ্চারণ দরকার নেই, সাম্য হতে হবে, এটা বলতে হয়ে গেল। ক্লিয়ার? নাগরিককে সমান চোখে দেখতে হবে, নাগরিক অধিকার দিক থেকে সবাই সমান হবে, নাগরিক মাত্রই। নো কে কোন এথনিসিটির লোক, কে কোন ধর্মের লোক, কোন জাত, এগুলোর ভিত্তিতে ভাগ করা যাবে না। ভাগ করলে গ্যাঞ্জাম হবে, রাজা শাসন করতে পারে না, ওই কমিউনিটি, 2 কমিউনিটির মধ্যে মারামারি লাগবে, সারা জীবন কালে মারামারি, এটা গৃহযুদ্ধ হবে। তাহলে হিন্দু মুসলমান মারামারি অরিজিনালি হলো একটা এথনিক লড়াই, যেটার অ্যাকচুয়াল সমাধান হলো এই যে 1648 দিয়ে গেছে, যেটা অলরেডি রিপাবলিকে প্র্যাকটিসড। মূল আইডিয়াটা হলো নাগরিক মাত্রই সমান থাকতে হবে, এটা দিলে সব। কারণ ওই তখন বলতেছে যে আমি যদি সব ফ্যাক্টর খ্রিস্টানকে যদি সমান চোখে দেখতে পারি, যে খ্রিস্টান না তাকেও তো সমান চোখে দেখতে পারি। ক্লিয়ার? ইভেন যে মানে আমার এই যে বললাম পাহাড়ি বাঙালি, কোনো ভাগ করা দরকার, পুরুষ নাকি নারী, না, কিছু ভাগ করা যাবে না, ওটা সাঁওতাল নাকি বাঙালি, না, নাগরিক মাত্রই সবার সমান। এই জন্য সাম্য খুব ইম্পর্টেন্ট। আর সাথে জুড়ে দেওয়া হলে মর্যাদার কথাটা এই জন্য যে দেখা গেল মানি নিচ্ছি ভাই, মানি নিচ্ছি, কিন্তু আবার হিন্দুত্ববাদের মতো বলছে মুসলমান হয়েছিস না, তুই তো আগে হিন্দু ছিলি। দেখেন ওকে ইকুয়ালিটি করছে না, এই যে মর্যাদা দিচ্ছে না। আপনি দোকানে বসে চা খাচ্ছিলেন, একটা মুসলমান এসে হচ্ছে কলকাতায়, সরে বসেন, সরে বসেন। হ্যাঁ, আপনাদেরকে বলছি না আমাদের হিন্দুদের বসবেন না। ভাই হিন্দুদের স্কুলে, কলকাতার স্কুলে গেছে, মুসলমান ছেলেটা পিছন বস, পিছন বস, আমার পাশে বসবি না, প্রথম বেঞ্চে তো বসবি না তুই, এই যে মর্যাদা দিচ্ছে না, কিন্তু
ইকুয়াল ট্রিট করছে না। ক্লিয়ার? আইডিয়াগুলো কোথায় কোথায় আসছে? এই জন্য মূল শব্দটা হলো সাম্য, কিন্তু কি না, অধিকারের প্রশ্নে কনস্টিটিউশনে কি লেখা আছে ওটাই ইম্পর্টেন্ট। এইটাকে যে ঢাকতে চায় হিন্দু হয়েও, ভাব ধরে সে সেকুলার, এই যে এইগুলো ধান্দা, সেকুলার দিয়ে সাম্যের প্রয়োজনটাকে মিটানোর চেষ্টা করতেছে বিকল্প হইলে, মানে হলো সে হিন্দু ডোমিনেন্সটা রাখবে আর মুখে বলবো আমি তো সেকুলারিজম করছি। ঘটনা কি বলি, এটা পরিণতি কি হচ্ছে দেখেন, মানে করুণ পরিণতি। আপনারা অনেকেই জানেন নাসিরুদ্দিন শাহ, আমাদের ইন্ডিয়ার ফিল্ম জগতের একটা বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন, বেচারা এই সেকুলারিজম বই খাইছিল। আরেকজন আছে আমার শাবানা আজমির যে হাজবেন্ড, জাভেদ আখতার, এরা ভাবছিল আরে আমরা এগুলা সিনেমার গল্প লিখে গান লিখে বেড়াই, আমরা তো ভীষণ প্রগতিশীল লোক এবং আমরা তো সেকুলার, পাইছি একটা সেকুলার। এবং এরা নিজে অথবা তার বউ, এরা কিন্তু কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার মেম্বার। নাসিরুদ্দিন শাহ এখন কান্দে, প্রতিদিন কান্দে। আপনি খালি ইন্টারনেট সার্চে দেখবেন নাসিরুদ্দিন শাহ, দেখবেন তার কান্নার বয়ানটা লেখা আছে। একদিন তো বলবো আমি সেকুলার হয়েছি, এখন বুঝছি যে ও মা সবাই আমরা বলে নাকি মুসলমান। ও আর বিয়ে করছে একটা মুসলমান হিন্দু মেরে। ও সারা জীবনের যেটাকে বিশ্বাস করে নিয়ে এত কিছু করে, আসলে খুব ভালো অভিনেতা। শেষ বয়সে এসে লোকটা একবারে ভেঙে পড়ছে, এটা কি হলো, আমি যেই সেকুলারিজম বিশ্বাস করে এত কিছু করলাম, এখন আমার বলতেছে তুমি তো মুসলমান। সহ্য হচ্ছে না জিনিসটা, কিছু করার নেই, কাঁদতেছে। সেম এই জাভেদ আখতার, এই জাভেদ আখতারের ছেলে ফারহান, আর এখনকার তার ফারহান আখতারের ফারহানের মা আর শাবানা আজমি এক মানুষ না, অর্থাৎ জাভেদ আখতারের সেকেন্ড ওয়াইফ হলো শাবানা আজমি। এনিওয়ে, সো এর ছেলে হলো ফারহান, ফারহানও আজকাল ফিল্ম ডিরেকশন করছে। ওদেরই আরেক বোন, মানে ফারহানের বোন আছে জোহা। আরে আমি ওদিকে যাচ্ছি না, গল্প বেড়ে যাচ্ছে, আমি খালি বলতেছি নাসিরুদ্দিন প্রবলেম কি হয়েছে দেখেন। এই যে হিন্দুত্ববাদের ফান্দে পড়ছে, ও বুঝলোই না মূল কনসেপ্টটা হলো সাম্য। ও সাম্য দিয়ে বর্জে নাই, কারণ ইন্দিরা গান্ধী ওকে বুঝতে দেয় নাই, বুঝা গেল। আর এখন মোদির যতই ডানা ঘষে পড়ে যাচ্ছে, শাসন টিকানো মুশকিল, ও ততই আরো বেশি করে হিন্দুত্ববাদ ফ্রি করতেছে। আমরা হিন্দু হই, হিন্দু হয়ে ভোট দিই, তাহলে তোমরা, আমি তো হিন্দুদের নেতা, ও ততই নিজে হিন্দু শাস্তি চাচ্ছে। কারণ মানুষকে বোঝানো যাচ্ছে ইকোনমি ফেল করতেছে, ফলে কোনো কিছু দিয়ে এটাকে জাস্টিফাই করা যাচ্ছে না। যতবার ইলেকশন আসতেছে ততবার সে আরো বেশি করে হিন্দুত্ববাদ করতেছে, আর ততই এটা নাসিরুদ্দিন শাহ জাভেদ আখতারদের বিশ্বাস একেবারে দুলায় লুটাই যাচ্ছে। এই হচ্ছে সেকুলারিজম হয়ে এই যে ভুলটা করছে, এটা কোত্থেকে আসলো, কিছুই শিখে নাই। এটা যে হিন্দুত্ববাদ নিজের একটা গায়ের জামা মাত্র, ভিতরে হিন্দুত্ববাদটা না, এইটা দিয়ে যে সাম্যের ইকুয়ালেন না ওইটা, এটা যে ওখানে চাপা দেওয়া একটা জিনিস, শয়তান লোকটার উপরে একটা গায়ে জামা দিচ্ছে মাত্র। সো ইন্দিরা গান্ধী আর মোদির মধ্যে ফারাক হলো এই, ইন্দিরা গান্ধীর উপরে একটা জামা গায়ে দেওয়া আছে, সেকুলারিজম চিনা যাচ্ছে না, এটা হিন্দুত্ববাদ, এই হলো তখন। আর অরিজিনাল মনের মধ্যে রাগ কিন্তু গস গসে। ওই চার দোকান পাশে বসতে এই সরবাস ব্যাক বেঞ্চে বসে দেবে, স্কুলে অফিসে একই, না না দুপুর লাঞ্চের সময় আপনি আমার পাশে আসবেন না তো, না না আপনারা তো অন্য কিছু খান, না না আপনি পাশে আসবেন, বুঝলেন কি অবস্থা করতেছে। ওকে, আশা করি আপনাদেরকে ধরাতে পারছি মূল সমস্যাটা কি বানাইছে, ওর থেকে কি হয়েছে। এখন আসে খুব শর্টকাটে চলে যাবো। এখন এই প্রবলেমটা সবচেয়ে বেশি বেড়ে গেছে অটোমান এম্পায়ার যখন ভেঙে যায় 1918 সালে। এর একটা দুইটা এফেক্ট হয় এটা। একটা হলো দেখেন, ব্রিটিশরা পাচ্ছে, ব্রিটিশ ফ্রেঞ্চরা পাচ্ছে অটোমান এম্পায়ারকে ভাগ করে নিচ্ছে, দুই রাষ্ট্রের দুই ফরেন সেক্রেটারি মিলে ভাগ করে নিচ্ছে। ওটার নাম হচ্ছে সিরিয়া, সিরিয়া থেকে একদম ভূমধ্যসাগর পর্যন্ত ওই অংশটা নিচ্ছে ফ্রান্স ফ্রেঞ্চরা,
আর এদিকটা নিচে ইরাক নিচে হলো ব্রিটিশরা, একেবারে ইরানের যদ্দূর নেওয়া যায়। সেকুলারিজম হচ্ছে সেই বটিকা, বুঝলেন? আর অরিজিনালি রিপাবলিক রাষ্ট্রগুলো সাম্য বলেই যথেষ্ট। এই জন্যই রিপাবলিক রাষ্ট্রের ভিতরে কোথাও এই শব্দটা না থাকলেও কিছু এসেছে না, এটা তো শয়তানি শব্দ। মানে আপনি হিন্দুত্ববাদ রেখে দিবেন আর মুখে বলবেন আমি তো সেকুলারিজম করছি, আর মুসলমান বলেই আমার চায়ের দোকানের পাশাপাশি না দূরে বস। খুবই সাবধানে থাকতে হবে। এবং আমাদের বাংলাদেশে কোথাও এই শব্দটা উচ্চারণ করা উচিত না। দুইটা শব্দ উচ্চারণ করবেন না, একটা হলো সেকুলারিজম আর এর একটা বাইরে বাইরে শব্দ আছে সাম্প্রদায়িকতা, এই শব্দগুলো ইউজ করবেন না, এই শব্দগুলো ইউজ করবেন না। অ্যাকচুয়ালি অরিজিনাল শব্দটা হলো এথনিক। ওয়েস্টের ভাষায় যদি বলেন এটা কি ধরনের ভাগাভাগি, জাত বলতে পারেন, এথনিক জাত। বলবেন যে এথনিক জাত বিভেদ ভালো না, এই ভিত্তিতে এক রাষ্ট্রের ভিতরে নাগরিকদের মধ্যে ভাগানাটা বা অন্যায়। দেখেন কত সুন্দর হলো, অসাম্প্রদায়িক হইতে হবে না, এই যে ফালতু কথা বলেন কেন? আর তো মনের ভিতর তো হিন্দুত্বাদ রয়ে গেছে, উপরে একটা জামা গায়ে দিয়ে আইছেন এখন করে আমি অসাম্প্রদায়িক। এগুলো ছাড়েন, সরাসরি বলেন নো এথনিসিটি, মানে এথনিসিটির ভেদ ভাগাভাগি নো, এটা করা যাবে না। এবার আসেন, রিপাবলিক রাষ্ট্রের ভিতরে আপনি কোনো এথনিক ভাগ করবেন না, নাগরিককে ভাগ করবেন, তুই জাত অমুক জাত, তুই অমুক জাত, ন, সবাই আমরা অধিকারের সমান। খোদা হাফেজ। ক্লিয়ার? এ হচ্ছে দেখেন সমাধান হয়ে যাচ্ছে সাথে সাথে। এখন এইটার জন্য আপনি দুটো দেশ বানাইছে, বানানোর পরে আপনার এনিমিটি যায় না পাকিস্তানের উপরে, বাংলাদেশের উপরে, এটি তো হেজিমনি। এখন এই যে দেখেন কত সহজ যাচ্ছে বোঝা, হেজিমনিটা আসছে কোত্থেকে দেখেন। ওই জমিদারি হারাইছেন, আপনাদের রুস্তুমি ছিল, কালচারাল ইকোনমিক সব কিছু তো আপনার রুস্তুমি ছিল। সো ওইটা আপনি রুস্তুমিটা ফেরত চাচ্ছেন, আসলে হেজিমনিটা ফেরত চাচ্ছেন। এইটা আপনি এথনিক জাতের ভাগ করতেছেন, আর আপনি সেগুলো জামা গায়ে দিয়েছেন, আপনাকে চেনা যাতে না যায়। আর মোদির আমলে এসে জামা খুলে গেছে, ধরা পড়ে গেছে। আপনি কে? আমরা এখন নাচের উদ্দেশ্যে আয় করতেছি, যা বিশ্বাস করে সে এত কিছু করছে। এখন দেখেন কি অবস্থা। শাবানা আজমি বা জাভেদ আখতার তাদের রাজ্যসভার মেম্বার, কিসের মেম্বার, কিসের? কংগ্রেসকে খালি সেবা দেওয়া ছাড়া কিছু পথ নাই, সমাজে তারা ঘৃণিত মুসলমান বললে। ওকে, এখন আমরা গুটাই। আচ্ছা, তাহলে এর আর একটা কারণ হলো ব্রিটিশে কেন এটা গ্রহণ করল সেকুলারিজমটাকে। এর কারণ হলো ব্রিটিশে যখন 18 সালের পরে ভাগটা পেল, এখন এই ঝামেলাটা দেখেন আপনি। ও এমন একটা তুরস্ক পেল যে তুরস্কের সঙ্গে তাদের লড়াই হয়েছিল যীশু খ্রিস্টের জন্ম জেরুজালেমের দখল দিয়ে, ঠিক না? 13 বার যুদ্ধ হয়েছে, 13 বারই আসছে। ইউরোপ তাদের যিশুর বাড়ি হলো জেরুজালেমে, আর জেরুজালেম নিয়ে যাবে ওটা তাদের। যে যেমন ন্যাচারালি যেখানে সেখানে থাকতে হবে, এটা তো ন্যাচারাল। এই জন্য বারে বারে মুসলমানদের সাথে খ্রিস্টানদের লড়াই হয়েছে, বারে বারে হারছে। এখন 18 সালে যখন নিতে যাচ্ছে তখন হোল তুরস্ক হলো মুসলমানের। এখন ওটা শাসনের ভাগ পাইছে হলো, রুস্তমি পাইছে হলো ব্রিটিশরা। তাহলে এই মুসলমানরা ওকে নিবে কেমন করে? এই টেনশন শুরু হলো। এক তো ওর সাথে আমার ক্রুসেড যুদ্ধ 3 বার 13 বার হারছি, ও যদি মনে করো তুমি আর একবার আইছো আমার দখল নিতে। কারণ মনে রাখেন তুরস্কের ভিতর দিয়ে কিন্তু ইউরোপ থেকে ওই যে বললাম যে বসফরাস প্রণালী, সমুদ্রের উপরে ওই নালীটা দিয়ে কিন্তু আপনি ইয়েতে ঢুকতে হয়, তুরস্কে ঢুকলে এবার এশিয়ার বাকি জায়গায় যেতে পারবেন। তাছাড়া ইউরোপ থেকে এসে তুরস্কের মধ্যে দিয়ে ঢোকা ছাড়া আর কোনো রাস্তা নেই। ক্লিয়ার? তাহলে তুরস্ক ঢুকতে গেলে পরে এখন আপনি যে ঢুকবেন, আপনি কি জন্য ঢুকতেছেন? ক্রুসেড আরেকবার দখলকে নিয়ে যাবেন, আপনি আরেকবার জেরুজালেম নিয়ে যাবেন, নাকি আস্তে আস্তে কসায় ঢুকতেছেন এখন তুরস্কের ভিতরে পরে নিয়ে নেবেন? আর ক্রুসেড লড়াইয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখছে তুরস্ক। এইসব রাগ উঠবে।
তখন ব্রিটিশে দেখলো লোকাল যাকে শাসন করছি তার সাথে আমার সাথে অবিশ্বাস না আছে। আরেকটা জিনিস খেয়াল রাখে, এটা বেশিরভাগ মানুষ খেয়াল রাখে না। ব্রিটিশদের আরেকটা ভয় হলো যে যদি জিনিসটা ধর্মযুদ্ধ, ক্রুসেড তো ধর্মযুদ্ধ, যদি লাগে তাহলে তো আমার দেশে যতগুলো খ্রিস্টান আছে, মানে ধর্ম থিওলজিক্যাল পাওয়ারফুল লোক যারা আছে, তারা ফিরে পাওয়ারফুল হয়ে যাবে। আমরা তখন রিপাবলিক হিসেবে পাওয়ারফুল, পলিটিক্যাল হিসেবে পাওয়ারফুল, তাহলে আমাদের সাথে আমাদের থিওলজির নেতাদের ঝগড়া লাগবে, থিওলজির নেতারা চাপ দেবে, এই পাইছি আরেকবার তাড়াতাড়ি ওটা আমার দখল করতে দাও। তো এইগুলো তো যেতে চায় না, সে তার থিওলজিস্টদেরকে দূরে রাখতে চায়। সেইটারই উপায় হিসেবে সে একটা নয়া তত্ত্ব আনলো। এইটাই তত্ত্বটার নাম হলো রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে। দেখি রাষ্ট্র আর ধর্ম আলাদা করতে হবে। তার প্রবলেমটা তার নিজের, কিন্তু আর আত্মাকে দেখাইলাম যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করে, এই বাক্যটারই তো কোনো দরকার নাই, এই কনসেপ্টেরই কোনো দরকার নাই। তো আপনি নাগরিক বন্ধের সাম্য এনে দিলে সব শেষ, অধিকারের সাম্য এনে দিলেন সব শেষ। তো তাহলে আমার ধর্মকে রাষ্ট্রের সাথে মিশানো যাবে না, এটা কী কয় এটা? আর এমনিতে এটা মেটানো যায় না, মানে কারণ ধর্ম মানে হলো, থিওলজি মানে হলো আমাদের সব চিন্তা। যে কোনো ধর্মের লোকের মডার্ন হয়ে গেল, তাদের সব চিন্তার উৎস তাদের কোনো না কোনো একটা থিওলজির মধ্যে। এখন থিওলজির থেকে সব ধারণার উৎপত্তি। এখন আমি ধর্ম থেকে রাষ্ট্র বা চিন্তা আলাদা করবো কেমনে? এটা অসম্ভব কথা বলতেছেন আপনি। আমি কি বুঝতে পারছি? কথা খেয়াল করেন, ধর্মকে তো আলাদাই করা যাবে না। কনসেপ্ট, যে কোনো মানুষের সমস্ত কনসেপ্টের রুট হলো ধর্ম। ধর্ম তত্ত্ব বলতে আপনি যা বুঝে, সব ধর্মতত্ত্বের ভিতরে মানুষের চিন্তার রুটগুলো পাওয়া যাবে, ওখান থেকে আসছে। পরে এটাকে আপনি লন্ডিতে পাঠায় ধুয়ে নিয়ে আসছেন, দেখে চেনা যাচ্ছে না যে এটার মধ্যে এই ধারণাটা ধর্মের দিকে ধারণা, এই তফাৎ হয়েছে। সো এই ঝামেলা তৈরি করতেছে ব্রিটিশরা, যেহেতু খ্রিস্টান হয়ে সে একটা মুসলমান রাষ্ট্র শাসন করতে যাবে। ফলে এই ব্রিটিশরাও আবার এই আলাদার নাম করে সেও এই শব্দটা ইউজ করলো, সেকুলারিজম। কিন্তু খেয়াল করে দেখেন, যে ব্রিটিশ এটা করতেছে সেই ব্রিটিশ রাজাটা কি শুধু খ্রিস্টান না, সে হলো অ্যাংলো ক্যাথলিক খ্রিস্টানের হেড, ধর্মীয় প্রধান। অ্যাংলো খ্রিস্টান যে ফেরকা আছে সেই ফেরকার প্রধান ধর্মযাজক হলো রাজা। আর বলতেছে তার রাষ্ট্রটা তো সেকুলার, এর জন্য এটা সেকুলার বানাইতে হবে, রাষ্ট্র থেকে ধর্ম আলাদা। তুই করছস ব্রিটিশ রাষ্ট্র কি ধর্ম থেকে আলাদা? এইবার বুঝছেন শয়তানটা কেন করতেছে? এইবার এদের কাছ থেকে আরো শিখলে কেন, এই জন্য আবুল কালাম আজাদের গল্পটা আনলাম। এইটা 23 সালে কংগ্রেসের সাথে মার্জ হয়ে যাচ্ছে, এরাও যেন সেকুলারিজম পাল্লায় পড়ে যাচ্ছে। ক্লিয়ার? থ্যাঙ্কস গান্ধী, সে কিন্তু সেকুলারিজম শব্দটা লেখে নাই, নেহেরুও লেখে নাই। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 49 সালে সেকুলারিজম শব্দটা লেখে নাই। ঘাপলা আছে, এটা বুঝছে, কিন্তু সমাধান কি তাও জানে না, ফলে ভিতরে ঢুকে নাই। হ্যাঁ, কিন্তু ব্রিটিশরা এটা চাল। এইটাই এবার দেখেন কতদূর ছড়াচ্ছে। এবার এইটাই ব্লেয়ার 2001 সালে বুশের কাছে নিজে এই সেকুলারিজমটা বেচতেছে, যখন সে অলরেডি ওয়ার অ্যান্ড টেরর শুরু করছে। এই জন্য ওয়ার অ্যান্ড টেররের ভিতরে একটা সেকুলারিজম আছে। আমেরিকান কনস্টিটিউশন সেকুলারিজম শব্দটা কোথাও নেই। রিপাবলিক কনস্টিটিউশন, ফেডারেলিজম, কিন্তু কোথাও সেকুলার শব্দ নাই, আমেরিকান কনস্টিটিউশনে নাই। সাম্যের কনসেপ্ট আছে। এবং মজাটা বুঝছেন সমস্যাটা কোথায়? যারা যারা শয়তানি করছে ইসলামের সাথে, তারাই সেকুলার শব্দটা ইউজ করে, তাদের আঘাতটা আঘাচ্ছেন। এটা হচ্ছে সাংকতা। ওকে, তাহলে কি উত্তর পাইছি কিনা এখন দেখে। সেকুলার জিনিসটা কি? সেকুলার জিনিসটা হচ্ছে হিন্দুত্ববাদ আর ইসলাম কোপাইতে চায়। আমি একদম বাংলা ভাষা, এই জন্য ওখান থেকে আমি কোপানো শব্দটা আনছি। যারা ইসলাম কোপাতে চায় কিন্তু মনটা লুকে রাখতে চায় জামা গায়ে দিয়া, ভিতরে কি আছে ওটা দেখাইতে চায় না। এই বাইরের জামাটার নাম হলো সেকুলার, আর ভিতরে সেই শয়তানটা বাস করে যে ইসলাম কোপাইতে চায়। উদাহরণ হলো হিন্দুত্ববাদ, উদাহরণটা হলো যে ব্রিটিশদের ব্লেয়ার বা ব্রিটিশদের এই যে রাজা ইয়ে হয়ে ক্যাথলিক, অ্যাংলো ক্যাথলিক হইয়া নিজের রাষ্ট্র ধর্ম আর ধর্ম আলাদা করে নাই, আর বাইরে এমন মানুষেরা করতেছে এটা আলাদা করতেও। ক্লিয়ার?
এইটাকে আবার আমরা বুঝে না বুঝে কামাল তুলে কামাল গিয়া বললে আর নজরুল গান লেখালেছে, নজরুল বুঝে নাই হয়েছে। কামাল তুলে কোন কামাল? কামাল আতাতুর্ক, লোকটা একটা মেজর ছিল, তাকে ব্রিটিশরা তাল দিয়ে উঠে নিয়ে এসে তাকে তুরস্কের প্রধান বানাইছে, আর ওকে দিয়ে এই শুরু করছে রাষ্ট্রধর্ম আলোচিত হবে, কিন্তু হচ্ছে না। বেড়ে গেছে এবার প্রত্যেকে কোথায় আসতেছি আমরা। সো মৌলিক কথাটা বলে দিয়েছি, তাহলে সেকুলার জিনিসটা কি, সেটা হলো ধান্দালি, ইসলাম গোপনের ধান্দা, একদম বাংলায় বললে এটা তাই। ওকে, কেন ভালো না? এই যে এতক্ষণ ব্যাখ্যা দিলাম, এটার মধ্যে সমস্যাটা কি বানাচ্ছে, তো সে আবার ইচ্ছে করে একটা ভিতরে বৈষম্য, রাষ্ট্রের ভিতরে বৈষম্য আনতে, অথচ বৈষম্য সমাধান আমরা সেই 1648 সালে পেয়ে গেছি আসলে, কিন্তু ওদিকে মনোযোগ দিবে না। আর এত কিছুর দরকার নেই, সোজা কথা হলো যে আপনি যখনই রিপাবলিক করবেন, রিপাবলিক মধ্যে সাম্য, নাগরিকের অধিকার সমান, সিম্পল। কনস্টিটিউশন লেখারও দরকার নেই এই বাজে শব্দটা, ক্লিয়ার? তাহলে বিকল্প আছে। থ্যাংক ইউ।